and welcome to the class tonight. সবাইকে ক্লাসে স্বাগতম। কেমন আছেন আপনারা? দেখতে পাচ্ছি যে অনেকে অলরেডি জয়েন করে ফেলেছে। যারা জয়েন করেছে প্লিজ সে হাই ইন দ্য কমেন্টস and ওয়ালাইকুম আসসালাম. Thank you so much for the greetings and welcome you all to the class. We're going to talk about a very interesting topic tonight. খুবই ইন্টারেস্টিং একটা টপিক পড়বো আজকে আমরা রিডিং এর, and that is table. এটা সলভ করার প্রসেসটা একটু ভিন্ন অন্য কোশ্চেন টাইপগুলোর থেকে, বিকজ এখানে ফোকাস ওয়ার্ড এবং কোশ্চেন্সগুলো একটা টেবলের মধ্যে সাজানো থাকে। সো স্লাইটলি ডিফারেন্ট বাট কোয়াইট অ্যান ইন্টারেস্টিং টপিক। যারা অলরেডি ক্লাসে জয়েন করেছেন প্লিজ সে হাই ইন দ্য কমেন্টস অ্যান্ড অলরাইট, থ্যাংক ইউ। ইয়েস, গুড ইভিনিং, আই এম ডুইং ওয়েল অ্যান্ড হ্যালো। অলরাইট, গ্রেট। আচ্ছা, তো আমরা যেটা নিয়ে কথা বলছি আজকে, দিস ইজ কল্ড আ টেবল। রাইট, সো কি হবে, এখানে একটা টেবল দেওয়া হবে এবং সেখানে আপনাদেরকে আনসারগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে বসাতে হবে। সো বেসিক্যালি ইট ইজ আ টেবল যেখানে আপনাকে শূন্যস্থান পূরণ করতে হবে। সো ন্যাচারালি আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেভাবে সলভ করি, আনসারটা অনেকটা সেভাবেই করতে হয় এই পার্টিকুলার কোশ্চেন টাইপটাও। হাউএভার কিছুটা পার্থক্য আছে in a sense that it is organized as a table and you have to find the keywords on the columns or on the rows. তো প্রথমেই আসেন আমরা একটু দেখি যে কিভাবে এই পার্টিকুলার কোশ্চেন টাইপটাকে আমরা ট্যাকেল করব। লেটস টক অ্যাবাউট দ্যাট ফার্স্ট। সো টেবিল যখন আমরা করছি তখন ফার্স্ট অফ অল আমাদেরকে মনে রাখতে হবে যে উই হ্যাভ টু রিড আ টাইটেল। প্রত্যেকটা টেবিলের একটা কি থাকে, একটা টাইটেল দেওয়া থাকে, উপরে সেই টাইটেলটা লেখা থাকে। উই নিড টু রিড দ্যাট টাইটেল। সামারি, যখন আমরা সামারি সলভ করি তখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে সামারির মধ্যেও এরকম একটা টাইটেল থাকে, টেবিলের মধ্যেও একটা টাইটেল থাকে। সো দিস পার্টিকুলার টাইটেল হেল্পস ইউ টু আইডেন্টিফাই দ্য প্যাসেজ অর দ্য প্যারাগ্রাফ ওয়ার ইউ মাইট ফাইন্ড দ্য আনসার্স। সো একটা প্যাসেজের মধ্যে অনেকগুলো প্যারাগ্রাফ থাকতে পারে, প্যারাগ্রাফ এ, প্যারাগ্রাফ বি, প্যারাগ্রাফ সি, এইভাবে প্যারাগ্রাফ এফ পর্যন্ত অনেকগুলো প্যারাগ্রাফ থাকতে পারে। আপনি যখন টাইটেলটা পড়বেন তখন আপনি বুঝতে পারবেন যে এই পার্টিকুলার কোশ্চেনটা কোন প্যারাগ্রাফে আছে। অলরাইট, সো নেক্সট যে কথাটা আমি এখানে বলেছি সেটা হচ্ছে রিড দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি, বিকজ দ্য ইনস্ট্রাকশন উইল স্পেসিফাই হাউ মেনি ওয়ার্ডস ইউ ক্যান রাইট, ওয়েদার ইউ ক্যান রাইট এনি ওয়ার্ডস অর এনি নাম্বারস। সো নাম্বার অফ ওয়ার্ডস এবং number of digits that you might use. তো এখানে বলতে পারে যে no more than 2 words, no more than 1 word, অথবা no more than 2 words, no more than 3 words, এরকম ইনস্ট্রাকশনস থাকবে। Can you read my handwriting? হাতের লেখা পড়তে পারছেন সবাই? প্লিজ লেট মি নো। না পড়তে পারলে তাহলে আরেকটু সুন্দর করে লেখার চেষ্টা করব, যদিও এর থেকে বেশি সুন্দর হবে না আমার হাতের লেখা। তো প্রথমে আমরা টাইটেলটা পড়বো। টাইটেলটা কেন পড়তেছি? বিকজ টাইটেল উইল হেল্প আস টু আইডেন্টিফাই দ্য লোকেশন ইন দ্য প্যাসেজ। ওয়ান্স আই ফাইন্ড দ্য লোকেশন, আই অলসো নিড টু রিড দ্য ইনস্ট্রাকশনস রিটেন অন টপ অফ দ্য কোশ্চেন। কোশ্চেনের উপরে যে ইনস্ট্রাকশনস আছে সেই ইনস্ট্রাকশনসটা আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, নেক্সট যে কথাটা আমি এখানে লিখেছি সেটা হচ্ছে আনসার্স উইল বি ফাউন্ড ফ্রম 1 or 2 প্যারাগ্রাফ। এটা অনেকটা ক্লাস্টার্ড ওয়েতে আসে আনসারগুলো, ঠিক আছে? ক্লাস্টার্ড ওয়েতে মানে কি, যে আপনি যে প্যারাগ্রাফে ওই যে লোকেট করলেন, টেবিলের হেডিংটা পড়ে যে প্যারাগ্রাফটা আপনি লোকেট করলেন, দেখবেন যে ওই প্যারাগ্রাফে অনেকগুলো আনসার পেয়ে গেছেন। আবার নেক্সট ফোকাস ওয়ার্ডটা দেখবেন আরেকটা প্যারাগ্রাফে আছে, ওই প্যারাগ্রাফে গেলে আবার বাকি প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। সো সাধারণত একটা বা দুটা প্যারাগ্রাফের মধ্যে সবগুলো আনসার আপনারা পেয়ে যাবেন, 5টা বা 6টা যে কয়টা প্রশ্ন টেবিলে থাকে। অলরাইট, সো answers will be found in 1 or 2 paragraphs মানে কি বলেছি? ক্লাস্টার। ক্লাস্টার মানে কি, একসাথে যখন কোনো কিছু থাকে, লাগোয়া ভাবে কোনো কিছু থাকে, সবগুলো আনসার গুচ্ছ আকারে একটা বা দুটো প্যারাগ্রাফের মধ্যে পেয়ে যাবেন। তো এটা কম্পারেটিভলি একটা ইজিয়ার কোশ্চেন টাইপ, বিকজ যখন আমরা একটা বা দুইটা প্যারাগ্রাফের মধ্যে সবগুলো প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছি তখন আমার কিন্তু সময় কম লাগতেছে। আমি দুটা প্যারাগ্রাফ পড়ে 10 মার্কস বা 6 মার্কস 7 মার্কস পেয়ে যাচ্ছি। সো এটা ভেরি প্রফিটেবল একটা কোশ্চেন টাইপ, পরীক্ষায় আসলে মন ভালো হয়ে যাবে আর কি।
নেক্সট যে কথাটা আমি বলেছি যে ফোকাস ওয়ার্ডস উইল বি আইদার অন দ্য ফার্স্ট রো অর দ্য ফার্স্ট কলাম। এটা আমি আরেকটু ডিটেলসে বলবো আপনাদেরকে যে ফার্স্ট রো ফার্স্ট কলাম বলতে আমরা কি বোঝাচ্ছি। এটা যখন আমরা একটা প্রশ্ন দেখবো এখনই, তখনই আপনারা বুঝতে পারবেন। আমি এখানে ছোট করে একটু আপনাদেরকে বলে রাখি। একটা টেবিল দেখতে কি এরকম হয়, এরকম, তাই না? রাইট? এটা তো একটা টেবিল। এই যে টেবিলটা, এখানে প্রথম যে অংশটুকু আছে যে এটা হচ্ছে আমাদের রো। অলরাইট? এই যে এই লাইনটা, এটা হচ্ছে আমাদের রো। আর উপর থেকে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কলাম, এই লাইনটা। সো ইউজুয়ালি যেটা হয়, আইদার এই কলামের মধ্যে আপনি ফোকাস ওয়ার্ডগুলো পাবেন। ফোকাস ওয়ার্ডগুলো আইদার এই কলামের মধ্যে পাবেন অথবা রো এর মধ্যে পাবেন। যেকোনো একটাতে পাবেন। যদি কলামের মধ্যে ফোকাস ওয়ার্ড থাকে তাহলে রোতে হবে প্রশ্ন। আর যদি রো এর মধ্যে ফোকাস ওয়ার্ড থাকে তাহলে কলামে হবে প্রশ্ন। যেকোনো একটা। ওকে? নাও ফোকাস ওয়ার্ড কাকে বলে? ঝটপট আমরা একটু বলে ফেলি। ফোকাস ওয়ার্ড বলতে আসলে আমরা কি বুঝি? ফোকাস ওয়ার্ড মানে হলো কোনো প্রপার নাউন যদি লেখা থাকে, প্রপার নাউন, কারো নাম, কোনো একটা নাম্বার মানে সংখ্যা, অথবা কোনো ধরনের টার্মস, হোক সেটা সায়েন্টিফিক টার্ম, হোক সেটা টেকনোলজিক্যাল বা টেকনিক্যাল টার্মস, যে কোনো রকমের টার্মস। এবং আমরা জানি এটা যে টার্মসের দুপাশে কি থাকে? ইনভার্টেড কমা থাকে, তাই না? অথবা একটা হাইফেন দিয়ে বলা হয় যে এটার মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ পার্টিকুলার টার্ম। ওকে? তাহলে ফোকাস ওয়ার্ডটা কোথায় থাকে আমি এটা আপনাকে একটু পরে টেবিল থেকে আবারও দেখাচ্ছি সবাইকে। এখন আপনারা বুঝে রাখেন যে প্রথম রো বা প্রথম কলামে ফোকাস ওয়ার্ড এবং প্রশ্নটা থাকবে। ওকে? এখানে টেবিলের ক্ষেত্রে এটাই একটু ডিফারেন্ট, আর বাকি সবকিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতো। নেক্সট যে কথাটা বলেছি সেটা হচ্ছে দিস কোশ্চেন টাইপ ইউজুয়ালি ফলোজ সিকোয়েন্স। ইউজুয়ালি বলেছি, সাধারণত এটা সিকোয়েন্স ফলো করেই আসে। তো সিকোয়েন্স ফলো করা বলতে আমরা কি বুঝি? সিকোয়েন্স ফলো করা বলতে আমরা বুঝতেছি যে কোশ্চেন নাম্বার 1 এর আনসার পাবো, তারপরে কোশ্চেন নাম্বার 2 এর আনসার পাবো, তারপরে কোশ্চেন নাম্বার 3 এর আনসার, তারপরে কোশ্চেন নাম্বার 4 এর আনসার। দিস ইজ হাউ উই আর গোইং টু গেট অল দ্য আনসার্স ফ্রম দ্য প্যাসেজ। প্যাসেজ থেকে আমরা সিকোয়েন্সিয়ালি আনসারগুলো পাচ্ছি। এমন না যে একের পরে 4 পেলাম, তারপরে 2 পেলাম। এইভাবে র্যান্ডমলি উত্তরগুলো আসবে না। তো যেহেতু সিকোয়েন্সিয়ালি প্রশ্ন আসবে, দ্যাটস ওয়াই আমরা সবগুলো প্রশ্ন প্রথমেই পড়ে ফেলবো না। উই আর নট গোইং টু রিড অল দ্য কোশ্চেনস এট দ্য সেম টাইম। ঠিক আছে? সবগুলো প্রশ্ন আমরা একসাথে পড়ে ফেলবো না। আমরা একটা একটা করে কোশ্চেন সলভ করব। ক্লিয়ার? যদি অনেকগুলা প্রশ্ন থাকে, আপনি যদি সবগুলা প্রশ্ন একবারে পড়ে ফেলেন প্রথমে, ইউর ব্রেইন উইল বি ওভারলোডেড উইথ ইনফরমেশন। ইনফরমেশন ওভারলোড হয়ে যাবে, আপনি কিছু রিটেন করতে পারবেন না। মনে থাকবে না কিছু। তার থেকে বেটার আপনি একটা প্রশ্ন পড়েন, ওইটাই ভালো মতো সলভ করেন, তারপরে নেক্সট কোশ্চেনে যান। যখন সিকোয়েন্স মেইনটেইন করে না, আমাদের কিছু কঠিন কোশ্চেন টাইপ আমরা শুরু করব ইনশাআল্লাহ। ভেরি সুন, প্রবাবলি নেক্সট উইক থেকে আমাদের একটু কঠিন প্রশ্নগুলো শুরু করতে হবে। লিস্ট অফ হেডিংস আছে, ট্রু ফলস এন্ড নট গিভেন, তারপরে লোকেটিং ইনফরমেশন, ম্যাচিং ইনফরমেশনের মতো কিছু কঠিন কোশ্চেন টাইপ আছে যেগুলো আমরা নেক্সট উইক থেকে স্টার্ট করব। এবং সেখানে আপনারা দেখবেন যে সিকোয়েন্স কিভাবে ব্রেক হচ্ছে, এবং সিকোয়েন্স ব্রেক হলে আমরা কি করব, উইল ডিসকাস দ্যাট ইন ফলোইং ক্লাসেস। ওকে? বাট আজকের ক্লাসের টপিকটা খুবই ইজি, টেবল, এটা সিকোয়েন্স ফলো করে। উই আর নট গোয়িং টু ওয়ারি অ্যাবাউট অল দ্য কোশ্চেন্স এট দ্য সেম টাইম। আমরা একটা একটা করে প্রশ্ন সলভ করব। সো ফার সো গুড। আচ্ছা, নেক্সট যে কথাটা আমি এখানে বলেছি সেটা হচ্ছে রিড দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি। আচ্ছা, এটা আমি রিপিট করেছি, ইনস্ট্রাকশনস অলরেডি কথাটা আমি আগেই বলে ফেলছি, তাই না? আচ্ছা, গ্রেট। এখানে যে কথাটা বলেছি যে কোশ্চেন্স উইল বি প্যারাফ্রেজড। কোশ্চেনগুলোকে প্যারাফ্রেজ করে লেখা থাকবে। উই নো যে কোশ্চেন্স প্যারাফ্রেজ থাকে। প্রশ্নে যেটা আছে আর প্যাসেজে যেটা আছে সেটা হুবহু সেম ওয়েতে লেখা থাকে না। কিছুটা প্যারাফ্রেজ করে বলা থাকে, শব্দগুলোকে চেঞ্জ করা হয়, স্পেশালি ওয়েন ইউ হ্যাভ ভার্বস, তখন সেই ভার্বগুলোকে চেঞ্জ করা হয়। ওকে? আচ্ছা, সো গ্রেট। মোটামুটি সবার আন্ডারস্ট্যান্ডিং এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। আজকের প্যাসেজে চলে যাচ্ছি। ফার্স্টেই একটু দেখেন যে কিভাবে আমরা চিনতে পারি একটা টেবিলের প্রশ্নকে আমরা কিভাবে চিনব। হাউ ইউ ক্যান আইডেন্টিফাই দ্য কোশ্চেন। আইডেন্টিফাই দ্য কোশ্চেন। কিভাবে আইডেন্টিফাই করবেন? দেখেন এখানে লেখা আছে কমপ্লিট দ্য টেবল বিলো। পেয়েছেন? কমপ্লিট দ্য টেবল বিলো। প্রশ্নের মধ্যে টেবিল শব্দটা লেখা আছে। চুজ নো মোর দেন 3 ওয়ার্ডস
ফ্রম দ্য প্যাসেজ। 3টা শব্দের বেশি লেখা যাবে না। দিস ইজ মাই ইনস্ট্রাকশনস। এটা হচ্ছে আমার ইনস্ট্রাকশন। 3টা ওয়ার্ডের বেশি লেখা যাবে না। ইনস্ট্রাকশন। ওকে? আজকে যে প্যাসেজটা আমরা সলভ করতেছি, প্যাসেজটার নাম হচ্ছে টেলিপ্যাথি। টেলিপ্যাথি কি? আপনারা জানেন হয়তো অনেকেই যে আম মনে, মনে কিছু চিন্তা করলাম, তারপর সেটা সত্যি, সত্যি হয়ে গেল। এটাকে বলা হয় টেলিপ্যাথি। অনেক সময় অনেকে বলে যে বাচ্চাদের সাথে মায়েদের একটা টেলিপ্যাথিক কানেকশন থাকে। যে বাচ্চা ব্যথা পেলে মায়েরা বুঝে ফেলে বা বাচ্চা কিছু চাইলে সেটা মায়েরা আগে থেকেই টের পায়। রাইট? দিস ইজ কল্ড টেলিপ্যাথিক কানেকশন। অ্যান্ড ইট হ্যাপেন্স। I believe it as well. বিশেষ করে খাবার-দাবারের ক্ষেত্রে I believe it very well because এরকম অনেকবার হয়েছে যে সকালে উঠে আমার কিছু একটা মানে খেতে ইচ্ছে করছে খুব, কোন একটা স্পেসিফিক আইটেম। আমি কাউকে কিছু বলি নাই, আম্মাকেও কিছু বলি নাই। বাট দেখলাম যে আম্মা দুপুরবেলা সেটাই রান্না করেছে। ইট হ্যাপেন্স সো frequently. তো তখন মনে হয় যে there might be some telepathic connection with children and their mothers. সো টেলিপ্যাথি নিয়ে আজকের এই প্যাসেজটা। তো এখানে একটা টেবল দিয়েছে। প্রথমে দেখেন টেবিলের টাইটেলটা কি লেখা আছে এখানে। লেটস লুক এট দ্য টাইটেল অফ দ্য টেবল। টেলিপ্যাথি এক্সপেরিমেন্টস। ওকে? দিস ইজ দ্য টাইটেল। অলরাইট? দিস ইজ দ্য টাইটেল। তাহলে যেখানে আমাদের এক্সপেরিমেন্ট নিয়ে কথা হবে, টেলিপ্যাথি এক্সপেরিমেন্ট গবেষণার কাজে যেটা ব্যবহার করা হয়, হ্যাঁ? সেই টেলিপ্যাথিক এক্সপেরিমেন্ট নিয়ে যেখানে কথা হবে সেখানে আমরা আনসার করতে পারবো। এখন দেখেন এইটা হচ্ছে আমাদের রোটা। ফার্স্ট রোতে কি লেখা আছে? নেম, ডেসক্রিপশন, রেজাল্ট এবং ফ্ল। এগুলো হচ্ছে আমাদের প্রশ্ন। এগুলো কি আমাদের প্রশ্ন। দিজ আর দ্য কোশ্চেন টাইপস। নাম লিখতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে, রেজাল্ট লিখতে হবে আর ফ্ল লিখতে হবে। ফ্ল মানে কি? কমেন্ট করেন তো। ফ্ল শব্দটার অর্থ কি? আর এই যে এখানে আমাদের প্রথম কলামে যে শব্দটা আছে এই দুটো হচ্ছে আমাদের ফোকাস ওয়ার্ড। এই যে গ্যান্সফিল্ড স্টাডি 1982। গ্যান্সফিল্ড স্টাডি একটা প্রপার নাউন, 1982 একটা নাম্বার। অটো গ্যান্সফিল্ড স্টাডি 1987। এই দুটা হচ্ছে আমাদের ফোকাস ওয়ার্ড। ওকে? সো গ্যান্সফিল্ড স্টাডি এটা একটা নাউন, অটো গ্যান্সফিল্ড স্টাডি এটাও একটা নাউন, 1982 একটা নাম্বার, 1987 একটা নাম্বার। এইটা হচ্ছে আমাদের ফোকাস ওয়ার্ড। তাহলে দেখেন আমরা আমাদের ফোকাস ওয়ার্ড পেয়ে গেলাম। তো যখন আমরা ফোকাস ওয়ার্ড পেয়ে গেলাম, কোথায় পেয়েছি? কলামের মধ্যে পেয়েছি। তাহলে গ্যান্সফিল্ড স্টাডির ডেসক্রিপশন, গ্যান্সফিল্ড স্টাডির ফলাফল এবং গ্যান্সফিল্ড স্টাডির ফ্ল অথবা প্রবলেমস। ফ্ল মানে কি? ত্রুটি, সমস্যা। এই ফ্লগুলো বা প্রবলেমগুলো কি সেটা নিয়ে আমাদের প্রশ্ন করা হয়েছে। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 14, 10টা প্রশ্ন। দেখেছেন একটা টেবলের মধ্যে এখানে 10টা প্রশ্ন দেওয়া হয়েছে। তার মানে একটা বা দুইটা প্যারাগ্রাফ পড়ে মানে আপনি 10 মার্কস পেতে পারেন এখানে। ওকে? ম্যাক্সিমাম 3টা প্যারাগ্রাফ। সো একটা টাইপের প্রশ্ন থেকে 10 মার্কস, হিউজ, ভেরি ইজি মার্কস। টেবিলের মার্কসটা খুব ইজি। যদি আপনারা একটু মনোযোগ দিয়ে আজকে ক্লাসটা করেন ইনশাআল্লাহ টেবিলের মার্কসটা আপনারা পাবেন। তাহলে এখান থেকে আমরা কি করব? আমরা অটো গ্যান্সফিল এবং গ্যান্সফিল স্টাডিজ এই দুটাকে আগে আমরা লোকেট করব। ওকে? আর কোনো কিছু আপাতত পড়ার দরকার নাই। জাস্ট লেটস লোকেট দিস ওয়ান। রাইট? আসেন আমরা প্যাসেজে চলে যাই। লেটস গো টু দ্য প্যাসেজ। আচ্ছা। এই যে প্যাসেজটা আপনারা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আপনারা সবাই একটু স্ক্যান করেন। স্ক্যান করে আপনারা এখান থেকে গ্যান্সফিল স্টাডি নামে কোনো কিছু পান কিনা একটু দেখেন। কোথায় আছে? একটু কমেন্টে লেখেন যে কত নাম্বার সেন্টেন্সে আছে বা আছে কিনা আদৌ। ওকে? স্ক্যানিং করতে হবে। এটা আমাদের রিডিং এর একটা টেকনিক। যখন আমরা স্ক্যানিং করি তখন আমরা কি করি? একটা স্পেসিফিক ফোকাস ওয়ার্ড ধরে সেই ফোকাস ওয়ার্ডটা কোথায় আছে, কোন সেন্টেন্সে আছে সেটাকে আমরা লোকেট করার চেষ্টা করি। যখন আমরা লোকেট করতে পারি তখন সেই সেন্টেন্সটা এবং তার আশেপাশে 2টা বা 3টা সেন্টেন্স আমরা পড়ি just to get a clear idea. This is called scanning. Find the location of the word, of the focus word, then read the sentence below and above that particular sentence. 3টা 4টা সেন্টেন্স পড়লে মোটামুটি আইডিয়া ক্লিয়ার হয়। However, যেহেতু আজকে আমরা ক্লাস করতেছি, এখানে আমাদের বিভিন্ন রকমের শব্দ শেখার দরকার আছে, সেন্টেন্স স্ট্রাকচার শেখার দরকার আছে। আজকে আমরা পুরো প্যারাগ্রাফটাই পড়ব। বাট এক্সামে আপনারা আরেকটু ন্যারো ডাউন করবেন। যেখানে সেন্টেন্সের মধ্যে ফোকাস ওয়ার্ডটা পেয়েছেন ওই সেন্টেন্সটা এবং তার আগের সেন্টেন্সটা, পরের সেন্টেন্সটা, মোটামুটি 3টা বা 4টা সেন্টেন্স পড়লে আপনাদের আইডিয়া ক্লিয়ার হবে। ঠিক আছে? পুরোটা না পড়লেও চলবে।
তাহলে এখানে কি লেখা আছে আমরা একটু পড়ি। সাম রিসার্চার্স, আচ্ছা অটো গ্যান্সফিল্ড কোথায় বা গ্যান্সফিল্ড কি পাইছি এখানে আদৌ? কোথায় আছে? এই যে এখানে দেখেন গ্যান্সফিল্ড এক্সপেরিমেন্ট, তাই না? তার মানে এক্সপেরিমেন্ট পাওয়া গেছে, গ্যান্সফিল্ডের কথা পাওয়া গেছে। আচ্ছা প্রশ্ন কি আছে? ডেসক্রিপশন, গ্যান্সফিল্ডের ডেসক্রিপশন, রেজাল্ট এবং প্রবলেম। ওকে, দেখেন ভেতরের কোনো কিছু কিন্তু আমরা এখনো পড়িনি। হ্যাঁ, আমরা এখনো কিন্তু ভেতরে অত ডিটেলসে কোনো কিছু পড়িনি। আমরা শুধু দেখলাম যে গ্যান্সফিল্ড নিয়ে প্রশ্ন আসছে, রাইট? পঞ্চম লাইনে, রাইট, 5th লাইনে আমরা এটা পেয়েছি, গ্যান্সফিল্ড স্টাডিজ কথাটা। তো কি লেখা আছে দেখেন, সাম রিসার্চার্স সে দ্যাট টেলিপ্যাথি ইজ জেনুইন। কিছু কিছু রিসার্চাররা বলেন টেলিপ্যাথি আসলে আছে। জেনুইন বানানটা দেখছেন কত ইন্টারেস্টিং, GENUINE, জেনুইন। আদার প্যারাসাইকোলজিস্টস বিলিভ দ্য ফিল্ড ইজ অন দ্য ব্রিঙ্ক অফ কোল্যাপস। এটা একটু শিখে রাখেন, সুন্দর একটা ফ্রেজ, ব্রিঙ্ক অফ কোল্যাপস মানে ধ্বংসের মুখে। কেউ কেউ বলছে টেলিপ্যাথি জেনুইন, সত্যি সত্যি টেলিপ্যাথি আছে। আর কেউ কেউ বলছে ভাই টেলিপ্যাথি কয়েকদিন পরে আর থাকবে না, টেলিপ্যাথির যে মানে ফিল্ড, এই পুরো ফিল্ডটাই কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। হ্যাভিং ট্রাইড টু প্রডিউস ডেফিনিটিভ সায়েন্টিফিক প্রুফ অ্যান্ড ফেইলড। হ্যাভিং ট্রাইড, দেখছেন জিরান্ড সেন্টেন্স, হ্যাভিং ট্রাইড টু প্রডিউস ডেফিনিটিভ সায়েন্টিফিক প্রুফ অ্যান্ড ফেইলড। কেন তারা বলতেছে যে এটা ব্রিঙ্ক অফ কলাপস? কারণ তারা টেলিপ্যাথিকে প্রুফ করার চেষ্টা করেছে, তারা নিজেরা চেষ্টা করেছে এবং চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এই কারণে তারা বলতেছে যে এটা থাকবে না, এটা ধ্বংস হয়ে যাবে এই ফিল্ড। আচ্ছা, আর জার্মান, আচ্ছা তারপরে কি বলছে, স্কেপটিক, একটা সুন্দর শব্দ স্কেপটিক। স্কেপটিক মানে নিন্দুক, যারা নিন্দা করে বা যারা সন্দেহ প্রকাশ করে তাদেরকে বলা হয় স্কেপটিক, সন্দেহকারী। স্কেপটিক্স অ্যান্ড অ্যাডভোকেটস অ্যালাইক, চমৎকার একটা বাক্য, এটা আপনারা রাইটিংয়ে কপি পেস্ট করতে পারবেন, ভালোভাবে শিখে রাখেন। স্কেপটিক্স অ্যান্ড অ্যাডভোকেটস অ্যালাইক, অ্যাডভোকেট মানে যে সমর্থন করে, আর স্কেপটিক মানে যে সন্দেহ করে। তাহলে যে সাপোর্ট করতেছে, যে অপোজ করতেছে, যে অ্যাগ্রি করতেছে, যে ডিসঅ্যাগ্রি করতেছে, দুজনই। অ্যালাইক মানে বোথ। স্কেপটিক্স অ্যান্ড অ্যাডভোকেটস অ্যালাইক ডু কঙ্কার। কঙ্কার শব্দটাও নতুন আপনাদের কাছে। কঙ্কার মানে হলো একমত হওয়া, অন ওয়ান ইস্যু, দুজনই একটা ইস্যুতে একমত। অ্যান্ড দ্যাট দ্য মোস্ট ইমপ্রেসিভ এভিডেন্স সো ফার হ্যাজ কাম ফ্রম দ্য সো কল্ড গ্যান্সফিল্ড এক্সপেরিমেন্ট। সো কল্ড মানে কি বলতে পারবে কেউ? কমেন্টে লিখে আমাকে একটু জানাতে পারবে সো কল্ড মানে কি? তাহলে এখানে যে কথাটা তারা বলেছে যে যদিও কেউ কেউ এটাকে বলতেছে টেলিপ্যাথি জেনুইন, কেউ কেউ বলতেছে যে টেলিপ্যাথি বলতে কিছু নাই, কিন্তু সবাই একটা ব্যাপারে কিন্তু একমত, এটা হলো গ্যান্সফিল্ড স্টাডিটা একটা ভালো স্টাডি ছিল। এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই যে টেলিপ্যাথি নিয়ে সবচেয়ে মানে এভিডেন্স যেই গবেষণা থেকে আসছে সেটা হচ্ছে গ্যান্সফিল্ড স্টাডি। ওকে, তাহলে গ্যান্সফিল্ড স্টাডিটা কি আসলে, এটা মানে কি, শব্দের অর্থ কি? দেখেন এখানে গ্যান্সফিল্ডের মধ্যে একটা কি দিয়েছে, ইনভার্টেড কমা দিয়েছে, তার মানে হলো এটা একটা টার্ম, এটার একটা ডিফারেন্ট মিনিং আছে। ইট ইজ এ জার্মান টার্ম, খেয়াল করছেন লিখে দিছে, এ জার্মান টার্ম দ্যাট মিনস হোল ফিল্ড। এই গ্যান্সফিল্ড শব্দটার মানে হলো হোল ফিল্ড, সম্পূর্ণ এরিয়া বা সম্পূর্ণ ফিল্ড। Reports of telepathic experience had by people during meditation led by parapsychologists to suspect that, তাহলে যখন মানুষ মেডিটেট করে তখন তারা টেলিপ্যাথিক এক্সপেরিয়েন্স করেছে। মেডিটেশন করার সময় তারা মানে খেয়াল করেছে যে তারা অন্য কোনো মানুষের সাথে সরাসরি কি করতে পেরেছে, একটা কমিউনিকেশন করতে পেরেছে উইদাউট এনি ইউজিং এনি টুলস, জাস্ট মস্তিষ্ক দিয়ে সরাসরি কানেক্ট করতে পারছে। এবং সাইকোলজিস্টরা এটাকে সাসপেক্ট করছে যে টেলিপ্যাথি মাইট ইনভলভ সিগন্যালস পাসিং বিটুইন পিপল দ্যাট ওয়ার সো ফেইন্ট দ্যাট দে ওয়ার ইউজুয়ালি সোয়াম্পড বাই নর্মাল ব্রেন অ্যাক্টিভিটি। সোয়াম্পড বাই, ফেইন্ট শব্দগুলো নতুন তাই না? ফেইন্ট মানে খুবই হালকা, খুবই হালকা। সোয়াম্পড বাই, সোয়াম্পড মানে হলো একেবারে তলিয়ে যাওয়া, কোনো কিছুর প্রেসারে হারিয়ে যাওয়া, এটাকে বলা হয় সোয়াম্পড বাই। যেমন অনেক সময় যদি আপনি অনেক ব্যস্ত থাকেন, অফিসে অনেক ব্যস্ত,
আই এম ভেরি বিজি এরকম বলি আমরা, তাই না? ভেরি বিজির জায়গায় আপনারা এটা বলতে পারেন যে আই এম সোয়াম্পড বাই মাই ডেইলি অ্যাক্টিভিটিস, আই এম সোয়াম্পড বাই মাই ডিউটিস, আই এম সোয়াম্পড বাই ওয়ার্ক। মানে কাজের চাপে একেবারে হারিয়ে গেছি এরকম। সো যারা প্যারাসাইকোলজিস্ট যারা রিসার্চ করেছে তারা বলতেছে যে আমাদের নরমাল ব্রেন অ্যাক্টিভিটিটা এত বেশি হয়, আমরা যখন নরমালি কথা বলি, কাজ করি, তখন আমাদের ব্রেনে এত বেশি অ্যাক্টিভিটি হয় যে ওই যে টেলিপ্যাথির যে হালকা ফেইন্ট যে সিগন্যালটা, সেই সিগন্যালটা আমরা ক্যাপচার করতে পারি না। এই কারণে যখন কেউ মেডিটেট করতেছে, একেবারে চোখ-টোখ বন্ধ করে সকালবেলা সে নিঃশব্দ একটা রুমে বসে, তাই না? মেডিটেট করে মানুষজন। তো যখন সে মেডিটেট করতেছে তখন তার ব্রেনের অ্যাক্টিভিটি কম। কোনো কাজের কথা সে চিন্তা করতেছে না। তখন সে সেই টেলিপ্যাথিক সিগন্যালটাকে ধরতে পারে। তাহলে এই কথাটা ওরা বলল যে মেডিটেশনের সময় টেলিপ্যাথি কাজ করে কেন? বিকজ ওই যে সিগন্যালটা যেটা নরমালি আমাদের ব্রেন অ্যাক্টিভিটিতে হারিয়ে যায় সেটা আমরা ক্যাপচার করতে পারি। ইন দিস কেস such signals might be more easily detected by those experiencing meditation like tranquility in a relaxing whole field light sound and warmth. তাহলে বলতেছে যে এই ক্ষেত্রে যারা হচ্ছে মেডিটেট করতেছে তারা একটা ট্র্যাঙ্কুইলিটি ফিল করে, একটা স্বস্তি বা একটা কামনেস তারা ফিল করে, যেটা তাদেরকে কি করতে হেল্প করে? এই সিগন্যালটাকে ক্যাপচার করতে হেল্প করে। এখন দেখেন এই যে আমরা প্যারাগ্রাফটা পড়লাম, এই প্যারাগ্রাফটা আমরা কেন পড়েছি? বিকজ আমরা ক্লাসে অনেক রকমের শব্দ শিখতে চাই, সেন্টেন্সের স্ট্রাকচার শিখতে চাই। যেমন এখানে কিছু সেন্টেন্স স্ট্রাকচার আমরা দেখেছি, স্কেপটিক্স অ্যান্ড অ্যাডভোকেটস অ্যালাইক, তাই না? তারপরে আরো ট্র্যাঙ্কুইলিটি, তারপরে এই যে আম আরো কত রকমের শব্দ আমরা এখানে নতুন, নতুন শব্দ আমরা এখানে শিখলাম। কনকার, এই শব্দগুলো তো আমাদের না পড়লে শেখা হতো না, তাই না? হাউএভার এক্সামে কিন্তু এই প্যারাগ্রাফটা আমি পড়ব না। এট লিস্ট এই টেবল সলভ করার জন্য পড়ব না। কেন? বিকজ এখানে গ্যান্সফিল্ড কথাটা থাকলেও 1982 নামে যে আরেকটা নাম্বার ছিল, সেই নাম্বারটা কিন্তু নাই। তাহলে ২ টা কিওয়ার্ড কিন্তু আমার এখানে থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু আনসার আমি পাবো না। তাই না? আমার প্রশ্নের মধ্যে কি ছিল? প্রশ্নের মধ্যে গ্যান্সফিল্ড স্টাডির সাথে 1982 নামে একটা সংখ্যা ছিল। এটা কিন্তু আমার এই প্যারাগ্রাফে কোথাও নাই। সো পরীক্ষাতে যখন আপনারা করবেন, তখন তো আর আপনারা শেখার জন্য করতেছেন না। আজকে তো শেখার জন্য করতেছেন। তখন আপনারা কি করবেন? দেখবেন যে গ্যান্সফিল্ড আছে 1982 নাই। তখন ওই প্যারাগ্রাফটা আপনারা পড়বেন না। ওটাকে আপনারা জাস্ট স্কিম করে যাবেন। স্কিম। আমাদের ৫ টা টেকনিক আছে, তাই না? রিডিং এর ক্ষেত্রে স্ক্যানিং, স্কিমিং আর কি? ভিজুয়ালাইজিং, স্পিড রিডিং, অ্যাক্টিভ রিডিং। মনে আছে? সো চাঙ্কিং, এই যে টেকনিকগুলা এর মধ্যে স্কিমিং মানে হচ্ছে জাস্ট চোখ বুলিয়ে পড়া। সো আপনি জাস্ট চোখ বুলিয়ে চলে যাবেন। ওইটা আপনি এত থরলি পড়বেন না। এখন আমরা যেভাবে পড়লাম থরলি, ঠিক আছে? আচ্ছা, তাহলে নেক্সট প্যারাগ্রাফে যাই। দেখি সেখানে আমাদের গান্সফিল্ড এবং 1982 দুটা কথাই পাই কিনা। দেখেন এখানে কি গ্যান্সফিল্ড আছে? গ্যান্সফিল্ড তো আছে, আমি দেখতে পাচ্ছি গ্যান্সফিল্ড আছে। 1982 কি আছে? দেখেন তো। আমি তো একটু চোখে কম দেখি। আপনারা একটু দেখে আমাকে কমেন্টে বলেন তো কোথায় আছে? 1982 কোথায় আছে? Where is it? কমেন্টে লেখেন একটু, আমি আপনাদের কমেন্টটা দেখি। আপনাদের কমেন্ট দেখে আমি তাড়াতাড়ি বের করতে পারবো। কোথায় আছে? 1982 রাইট, এক্সাক্টলি, এক্সাক্টলি। থ্যাংক ইউ। লোকেশন পেয়েছি। আচ্ছা, কিন্তু একেকজনের একেক রকমের কেন? একজন বলতেছে ১০ নাম্বার, একজন বলতেছে ৫ নাম্বার। ও আচ্ছা, উপর থেকে নিচে থেকে হিসাব করছেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই যে 25% এর নিচে, তাই না? 25% কথাটার নিচে এখানে লেখা আছে 1982 পাওয়া গেছে। ইন 1982 গ্রেট। ঠিক আছে। তাহলে এখন আমরা এখানে যেহেতু আনসার আছে, এইটা এবার আমরা প্রশ্নটা একটু ভালো মতো দেখে আসি। কি বলছে এখানে প্রশ্নে? প্রথমে দেখেন ডেসক্রিপশন। কি ডেসক্রিপশন দিছে? Involves a person acting as a dash. ক্যান্সফিল্ড স্টাডিতে একজন ব্যক্তিকে ড্যাশ হিসাবে ব্যবহার করা হয়েছে। Who picked out one dash. Picked out মানে সিলেক্ট করা, যে একটা কিছু সিলেক্ট করেছে। From a random selection of 4.
চারটার থেকে যে কোনো একটা জিনিসকে সে সিলেক্ট করেছে। কি সিলেক্ট করেছে? অ্যান্ড এ ড্যাশ হু দেন ট্রাইড টু আইডেন্টিফাই ইট। অ্যান্ড অ্যানাদার ওয়ান। তাহলে প্রথম পার্সনটার নাম কি? দ্বিতীয় পার্সনটার নাম কি? ২ টা লোকের নাম বের করতে বলছে। নাম বলতে তাদেরকে কি নামে ডাকা হচ্ছে এরকম আরকি। এবং এই যে সে কি পিক করেছে, ৪ টার মধ্যে থেকে সে একটা পিক করেছে, কি পিক করেছে? এটা বের করতে বলছে। আচ্ছা দেখি। The Gansfield experiment tries to recreate these conditions with participants sitting in a soft reclining chair. আচ্ছা, in a sealed room. প্রথমে আপনাকে একটা রিক্লাইনিং সফট চেয়ারে বসাবে, একটা সিলড রুমে, যে রুমটা বন্ধ। লিসনিং টু রিল্যাক্সিং সাউন্ড, আপনাকে রিল্যাক্সিং সাউন্ড শোনাবে, while their eyes are covered with special filters, আপনার চোখের উপর একটা ফিল্টার দিয়ে দিবে, letting in only soft pink light, যাতে করে আপনি শুধু হালকা গোলাপি রং দেখেন। In early Gansfield's experiments, the telepathy test involved identification, এই যে identification of a picture chosen from a random selection of 4 taken from a large image bank. তাহলে কোন জিনিসটাকে পিক করতে বলা হচ্ছে? কি পিক করতে বল? ৪ টার মধ্যে একটা জিনিস পিক করতে হবে, তাই না? এটা ছিল প্রশ্ন। ৪ টার মধ্যে একটা, এই যে picked out one dash, তাহলে কি পিক করেছে? বলেন? এই যে বলল যে আর্লি গ্যানফিল্ড স্টাডিতে আইডেন্টিফিকেশন অফ এ পিকচার চুজেন ফ্রম এ র্যান্ডম সিলেকশন অফ 4 টেকেন ফ্রম এ লার্জ ইমেজ ব্যাংক। তাহলে হি ক্যান রাইট আপ টু 3 ওয়ার্ডস। তাহলে কি পিক করতে বলছে? ইমেজ, পিকচার, এক্স্যাক্টলি, দুটাই কারেক্ট। ইমেজ লিখলেও কারেক্ট, পিকচার লিখলেও কারেক্ট, দুটাই পসিবল আনসার। ওকে, ইমেজ অথবা পিকচার। ভেরি গুড। তাহলে একটা জিনিস খেয়াল করছেন কি, যে আমরা 6 এর আনসারটা পেয়ে গেছি আগে, তাই না? পিকচার, ওয়ান পিকচার বা ওয়ান ইমেজ, এটা আমরা 6 এর আনসার আগে পেয়েছি, 5 এর আগে। আচ্ছা, তারপর কি বলছে? দ্য আইডিয়া ওয়াজ দ্যাট আ পারসন অ্যাক্টিং অ্যাজ এ সেন্ডার, একজন যে হচ্ছে সেন্ডার, পাঠাবে, would attempt to beam the image over to the receiver. কার কাছে পাঠাবে? রিসিভারের কাছে পাঠাবে। অ্যাটেম্প্ট করতেছে, তাই না? সে চেষ্টা করবে যে মনে মনে আপনাকে ছবিটা পাঠাইতে, রাইট? মানে উইদাউট এনি ইন্টারনেট কানেকশন আপনাকে একটা এমএমএস পাঠাবে। তাহলে কে পাঠাচ্ছে, কাকে পাঠাচ্ছে? এইটা ছিল আমাদের প্রশ্ন। এ পারসন অ্যাক্টিং অ্যাজ এ ড্যাশ, যে কার্ডটা পিক করলো, এবং এ ড্যাশ হু উড ট্রাই টু আইডেন্টিফাই ইট, এবং আরেকজন সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করবে। তাহলে কে নিচ্ছে কার্ডটা? একজন সেন্ডার, তাই না? একজন সেন্ডার এটাকে পিক করতেছে, একজন রিসিভার এটাকে রিসিভ করতেছে, তাই তো? এইটাই হচ্ছে তাদের এক্সপেরিমেন্ট। এটা দিয়েই তারা বুঝতে চাচ্ছে যে আসলেই আমাদের এই যে বলল যে টেলিপ্যাথি, আসলেই টেলিপ্যাথি বলতে কোনো কিছু আছে কিনা, যে আমি মনে মনে যদি একটা কার্ড দেখে আপনাকে পাঠানোর চেষ্টা করি, আপনি সেটা বুঝতে পারেন কিনা, রাইট? তাহলে আমরা এখানে দুটো আনসার কিন্তু অলরেডি পেয়ে গেছি। একটা হচ্ছে সেন্ডার, একটা হচ্ছে রিসিভার, রাইট? আচ্ছা, এটা হলো ডেসক্রিপশন। তারপরে হচ্ছে রেজাল্ট। রেজাল্ট কি? হাই রেটস ওয়ার হিট রেটস ওয়ার হায়ার দেন র্যান্ডম গেসিং। গেসিং মানে অনুমান করা, অনুমানের চাইতে বেশি কারেক্ট হচ্ছিল। রেজাল্ট নিয়ে কোনো প্রশ্ন আমাকে করা হয়নি, ফ্ল নিয়ে বা প্রবলেম নিয়ে একটা প্রশ্ন করা হয়েছে। আচ্ছা দেখি এরপরে কি লিখেছে, আমরা দেখি। Once the session was over, the person was asked to identify which of the 4 images had been used. Random guessing would have a hit rate of 25%. টেলিপ্যাথি যদি রিয়েল হয়, the hit rate would be higher. মানে এটা কিন্তু আমার এই যে রেজাল্ট, তাই না? হিট রেটের কথাটা বলতেছে, এটা হচ্ছে রেজাল্ট। রেজাল্ট নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, আমার প্রশ্ন হচ্ছে ফ্ল নিয়ে, অসুবিধা নিয়ে। আচ্ছা, in 1982 the results, এটাও রেজাল্টস নিয়ে কথা, were analyzed by one of the pioneers. Pioneers মানে কি বলেন তো?
PIONEERS, pioneers শব্দের অর্থ কি বলেন তো? একটু কমেন্টে লেখেন। Pioneer, what does it mean? তাহলে এখানে বলতেছে যে one of its pioneers, the American parapsychologist Charles Honorton। আচ্ছা, আমরা কিন্তু প্রবলেম খুঁজতেছি, তাই না? ফ্ল খুঁজতেছি। এখনো আমরা ফ্ল নিয়ে কোনো কথা পাই নাই। They pointed to typical hit rate better than 30%। এখনো হিট রেট নিয়েই কথাবার্তা হচ্ছে। তার মানে এখানে আমার ওই প্রবলেমের উত্তরটা নাই। পায়োনিয়ার শব্দটার অর্থ কি লিখেছেন? পায়োনিয়ার অগ্রদূত, মানে যে কোনো কিছুকে স্টার্ট করে, ইনভেন্ট করছে, প্রথমবার চালু করছে, তাকে বলা হয় পায়োনিয়ার। রাইট? কারেক্ট। আচ্ছা, তাহলে এখানে কোনো ফ্ল নিয়ে কোনো কথা নাই, আমাদেরকে পরের প্যারাগ্রাফে যাইতে হবে। রাইট? এই যে ফ্ল এর উত্তরটার জন্য উই নিড টু গো টু দ্য নেক্সট প্যারাগ্রাফ। দেখেন কি বলছে? The implication was that Gansfield method had revealed real evidence for telepathy। Gansfield স্টাডিতে আমরা টেলিপ্যাথির একটা রিয়েল এভিডেন্স পেয়েছি। বাট দেয়ার ওয়াজ এ ক্রুশাল ফ্ল। পাইছেন? ফ্ল শব্দটা আমরা পেয়ে গেলাম। ওয়ান রুটিনলি ওভারলুকড ইন মোর কনভেনশনাল এরিয়াস অফ সায়েন্স। এবং এই ফ্লটা ওভারলুক করা হয়েছে। ওভারলুক মানে কি? মানে এটাকে নজর এড়িয়ে গেছে। ওভারলুক মানে হচ্ছে নজর এড়িয়ে যাওয়া, চোখে পড়ে নাই এই সমস্যাটা। তারপরে কি বলছে? জাস্ট বিকজ চান্স হ্যাড বিন রুলড আউট অ্যাজ অ্যান এক্সপ্লেনেশন ডিড নট প্রুভ টেলিপ্যাথি মাস্ট এক্সিস্ট। জাস্ট বিকজ র্যান্ডম গেসিংটাকে আপনি এলিমিনেট করতে পেরেছেন, তার মানে এই না যে টেলিপ্যাথি প্রুভ হয়ে গেল। দেয়ার ওয়ার মেনি আদার ওয়েজ টু গেটিং পজিটিভ রেজাল্টস। হ্যাঁ, আপনি কি ছবি পিক করেছেন সেটা মানে আমার বুঝতে পারার আরো অনেক রকমের ওয়ে আছে। কি কি ওয়ে থাকতে পারে দেখি আমরা। দিস রেঞ্জ ফ্রম সেন্সরি লিকেজ। খেয়াল করেন, সেন্সরি লিকেজ কথাটার মধ্যে কিন্তু একটা কোট আনকোট আছে, তাহলে এটা একটা টার্ম, এটা একটা স্পেশাল ওয়ার্ড। তাহলে সেন্সরি লিকেজের কথা বলছে। হোয়াট ইজ সেন্সরি লিকেজ? দেখেন এটার ব্যাখ্যা দিছে এখানে। সেন্সরি লিকেজ জিনিসটা কি? কি লেখা আছে? where clues about the pictures accidentally reach the receiver। accidentally ওইটার ব্যাপারে, ওই পিকচারের ব্যাপারে কিছু ক্লু রিসিভার পেয়ে গেল। টু আউটরাইট ফ্রড। এবং এমন হতে পারে যে টোটালি ফ্রড, বলেই দিছে বা কোনো সামহাও এটা একটা চিটিং করা হয়েছে। তাহলে এখানে একটা সুন্দর বাক্য আছে, রেঞ্জড ফ্রম টু। রেঞ্জ ফ্রম এবং টু। মজার ব্যাপার হচ্ছে যে যারা আপনারা আমার রাইটিং এর ব্যাচে আছেন, সবাই নাই, বাট যারা রাইটিং এর ক্লাস করতেছেন আমার সাথে, তারা জানেন যে এই সেন্টেন্স স্ট্রাকচারটা কিন্তু আমরা আমাদের এসেতে অলরেডি ইউজ করছি, তাই না? উই হ্যাভ ইউজড ইট ইন আওয়ার এসে। ইভেন প্রবাবলি লাস্ট ক্লাস, মানে গতকালকের ক্লাসেও প্রবাবলি আমরা এটা ইউজ করেছি, সেম সেন্টেন্স স্ট্রাকচারটা, রেঞ্জ ফ্রম সামথিং টু সামথিং। এগুলো খুব ভালো সেন্টেন্স স্ট্রাকচার, এই কারণে রিডিং প্যাসেজ এগুলো ইউজ করা হয়। তো এখানে বলতেছে যে কিভাবে অসুবিধা হইতে পারে, ফ্ল কিভাবে হয়। যেমন হইতে পারে যে সেন্সরি লিকেজ হয়েছে, কোনোভাবে বুঝে গেছে, আপনার কাছ থেকে কোনো একটা হিন্ট পেয়েছে, অথবা এমন হতে পারে যে টোটালি ফ্রড হয়েছে। ওকে, তাহলে ফ্লটা নিয়ে এখানে কথা পেলাম আমরা। দেখি, পজিটিভ রেজাল্টস কুড বি প্রডিউসড বাই ফ্যাক্টর সাচ অ্যাজ ড্যাশ অ্যান্ড ড্যাশ। তাহলে দেখেন খুব সিম্পল, দুইটা ফ্ল, আমার এখানে দুইটা ফ্ল বলা আছে। কোন দুইটা ফ্ল? ফ্রম টু দিয়ে দুইটা ফ্ল বলেছে, তাই না? লেখেন ফ্রম টু, একটা কি আউটরাইট ফ্রড, তাই না? আরেকটা কি হবে? দুইটা উত্তর দিতে হবে। প্রশ্নে বলেছে ফ্রম এবং টু, তাহলে দুটো উত্তর দিতে হবে। পজিটিভ রেজাল্টস কুড বি প্রডিউসড বাই ফ্যাক্টর সাচ অ্যাজ দিস অর দিস। তাহলে এটা কি হবে? সেন্সরি লিকেজ। এক্স্যাক্টলি, এখানে সেন্সরি লিকেজ কথাটা যখন আপনারা লিখবেন তখন আপনাদের ইনভার্টেড কমা দেওয়ার দরকার নাই। ওকে, আনসার শিটে যখন লিখবেন তখন আপনারা শুধু সেন্সরি লিকেজ কথাটাই লিখবেন। যদিও প্যাসেজের মধ্যে এটা ইনভার্টেড কমা দেওয়া আছে, আপনাদেরকে ইনভার্টেড কমা দিতে হবে না। তাহলে একটা হচ্ছে সেন্সরি লিকেজ, আরেকটা হচ্ছে ফ্রড বা আউটরাইট ফ্রড। এখন এখানে একটা প্রশ্ন হতে পারে যে আমি যদি আউটরাইট ফ্রড আগে লিখি, সেন্সরি লিকেজ পরে লিখি, কোনো সমস্যা আছে কিনা? কোনো সমস্যা নাই, দুটো আনসার থাকলেই হইলো। ঠিক আছে, সিকোয়েন্স মেইনটেইন না করলেও চলবে। তাহলে আমরা
গ্যান্সফিল্ড স্টাডি 1982 এর তিনটা উত্তর 5, 6, 7, 8, 9 পাঁচটা উত্তর পেয়ে গেলাম। এখন আমরা যাব হচ্ছে অটো গ্যান্সফিল্ড স্টাডি 1987। অটো গ্যান্সফিল্ড 1987। অটো গ্যান্সফিল্ড মানে গ্যান্সফিল্ড তো ছিল, এখন এটাকে অটোমেটিক করা হয়েছে 1987 এ। আচ্ছা দেখি 1987 এর কথা এখানে আছে, এই প্যারাগ্রাফে কি আর আছে? এখানে 1985 আছে, 80% আছে। 87, 87, 87 কোথাও নাই। তাহলে এটা আমার আর পড়ার দরকার নাই। আমরা চলে যাচ্ছি পরের প্যারাগ্রাফে। এখানে কি আমাদের অটো গ্যান্সফিল্ড আছে? আছে। এই যে অটো গ্যান্সফিল্ড 1987 আছে। 87, 87, 87, 87, 87 কোথায়? 87, 87, 87 এই যে। তাহলে আমরা অটো গ্যান্সফিল্ড স্টাডিটাও পেয়ে গেলাম, 1987 কথাটাও পেয়ে গেলাম। যেহেতু দুটা ফোকাস ওয়ার্ডে আমরা এখানে পেয়েছি, তার মানে এই প্যাসেজে আমার উত্তর থাকবে, তাই না? তো প্রশ্ন কি আছে দেখেন, অটো গ্যান্সফিল্ড 1987 কি লেখা আছে? ড্যাশ ওয়ার ইউজড ফর কি টাস্কস টু লিমিট দ্য অ্যামাউন্ট অফ ড্যাশ ইন ক্যারিং আউট দ্য টেস্ট। ড্যাশ ওয়ার ইউজড, কোনো একটা কিছু ব্যবহার করা হয়েছে। কি ব্যবহার করা হয়েছে? টু লিমিট দ্য অ্যামাউন্ট অফ ড্যাশ, কোনো একটা কিছুকে কমানোর জন্য, লিমিট করার জন্য। সেটা কি? কি ব্যবহার করা হয়েছে? কোন জিনিসটাকে কমানোর জন্য ব্যবহার করা হয়েছে? হোয়াট ওয়াজ ইউজড টু লিমিট হোয়াট? দ্যাট ইজ দ্য কোশ্চেন। কি ব্যবহার করা হয়েছে? কোন জিনিসটাকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়েছে? আসেন আমরা পড়ে দেখি। আফটার দিস মেনি রিসার্চার সুইচড টু অটো গ্যান্সফিল্ড টেস্ট। কারণ যেহেতু গ্যান্সফিল্ড টেস্টের মধ্যে ওরা অনেক রকমের ত্রুটি পেলো, ফ্ল পেলো, এই কারণে তারা অটো গ্যান্সফিল্ড স্টাডি শুরু করলো। An automated variant of the technique which used computers to perform many of the key tasks such as the random selection of images. তাহলে কি টাস্ক, কি নিয়ে প্রশ্ন ছিল তাই না? এই যে ইউজড ফর কি টাস্কস, ড্যাশ ওয়ার ইউজড ফর কি টাস্ক। তাহলে কি টাস্ক গুলো করার জন্য কাকে ব্যবহার করা হয়েছে? কমেন্ট। কাকে ব্যবহার করা হয়েছে কি টাস্ক গুলো করতে? কম্পিউটার্স। অ্যাবসলিউটলি কারেক্ট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। কম্পিউটার্স। ইজি না একদম? টেবিল কিন্তু একদম ইজি। দেখেন 10টা নাম্বার আপনাকে একেবারে মানে প্লেটে সাজিয়ে দিয়েছে, ক্যাপচার করাটা বাকি। ঠিক আছে, একদম ইজি টেবিলটা। আপনারা যদি টেবিল আসে, বললাম না টেবিল আসলে পরীক্ষা আপনাদের মন ভালো হয়ে যাবে। তাহলে এখানে যেটা আছে যে কম্পিউটার্স, ইউজড কম্পিউটার্স, তাহলে কারেক্ট আনসার হবে কম্পিউটার্স। 10-এর মধ্যে আমরা কম্পিউটার্স লিখব, কম্পিউটার্স। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে টু লিমিট দ্য অ্যামাউন্ট অফ ড্যাশ ইন ক্যারিং আউট দ্য টেস্ট। কোন জিনিসটাকে লিমিট করার জন্য, কোনটাকে কন্ট্রোল করার জন্য? দেখেন, বাই মিনিমাইজিং। এই যে মিনিমাইজিং শব্দটা কি? লিমিটের সিনোনিম না? মিনিমাইজিং মানেই তো লিমিট। বাই মিনিমাইজিং হিউম্যান ইনভলভমেন্টকে মিনিমাইজ করার মাধ্যমে দ্য আইডিয়া ওয়াজ টু মিনিমাইজ দ্য রিস্ক অফ ফ্লড রেজাল্ট। আমরা রেজাল্টের মধ্যে ত্রুটিটাকে কমাতে পারছি। তাহলে হিউম্যান ইনভলভমেন্টকে কমানোর মাধ্যমে আমরা ত্রুটিটাকে কমাতে পারছি। তাহলে প্রশ্ন ছিল কি? লিমিট দ্য অ্যামাউন্ট অফ ড্যাশ ইন ক্যারিং আউট দ্য টেস্টস। তাহলে কোন জিনিসটাকে আমরা লিমিট করলাম কম্পিউটার ব্যবহার করার মাধ্যমে? এখান থেকে যদি আপনারা 2টা বা 3টা ওয়ার্ড সিলেক্ট করতে পারেন, তাহলে কাকে সিলেক্ট করবেন? রাইট ইন দ্য কমেন্ট। কমেন্টে লেখেন, আমি একটু দেখে আসি আপনারা কি কমেন্ট করেছেন। রাইট, ইয়েস, হিউম্যান ইনভলভমেন্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। শুধু হিউম্যান লিখলে কিন্তু হবে না। না, শুধু হিউম্যান লিখলে হবে না, শুধু ইনভলভমেন্ট লিখলেও হবে না, পুরোটাই লিখতে হবে। হিউম্যান ইনভলভমেন্ট, হোল থিং ইউ নিড টু রাইট। ওকে, তাহলে 11 নম্বরের আনসার হবে হিউম্যান ইনভলভমেন্ট। গ্রেট, তাহলে ডেসক্রিপশন শেষ। এখন আমরা রেজাল্টে যাচ্ছি। রেজাল্টের মধ্যে একটা প্রশ্ন আছে, দ্য রেজাল্টস ওয়ার দেন সাবজেক্টেড টু এ সামথিং। সাবজেক্টেড টু মানে কোনো কিছুকে করা, কি করা হয়েছিল? ফলাফলটাকে কি করা হয়েছিল? এটা হচ্ছে প্রশ্ন। দেখি রেজাল্টস নিয়ে কোনো কথা আছে কিনা এখানে। এই যে দেখেন রেজাল্টস,
পাইছেন রেজাল্টস 1987 results from hundreds of auto Gansfield tests were studied by Honorton in a meta-analysis, a statistical technique for finding the overall result from a set of studies. তাহলে রেজাল্টটাকে হনার্টন কি করেছে? মেটা অ্যানালাইসিস করেছে, স্টাডি করেছে, স্টাডিড বাই হনার্টন ইন এ মেটা অ্যানালাইসিস. হোয়াট ইজ এ মেটা অ্যানালাইসিস? A statistical technique for finding the overall results from a set of studies. Though less compelling than before, the outcome was still impressive. Outcomeটা বা ফলাফলটা খুব ইমপ্রেসিভ ছিল. তাহলে আমাদের প্রশ্ন কি? Results were then subjected to dash. রেজাল্টসটাকে কি করা হয়েছিল? কারেক্ট আনসার কি হবে? Yes, absolutely correct. Absolutely. যারা ঝটপট আনসার করে ফেলতেছেন, আনসারটা লিখতেছেন, থ্যাংক ইউ সো মাচ. আই truly appreciate your participation. Meta analysis বানানগুলো দেখে দেখে লিখবেন, পরীক্ষাতে নিজের মাথা থেকে কোনো কিছু লিখবেন না. অলওয়েজ ফলো দ্য স্পেলিং ফ্রম দ্য প্যাসেজ, দেখে দেখে লিখবেন. অনেকে তাড়াহুড়াতে নিজের মাথা থেকে লেখে, মানে মাথা থেকে বলতে স্মৃতি থেকে আর কি, যে হ্যাঁ মেটা এভাবে ছিল. যেমন এখানে কি হাইফেন আছে? মেটা এবং অ্যানালাইসিসের মাঝখানে কি হাইফেন আছে? মেটা এবং অ্যানালাইসিসের মাঝখানে হাইফেন আছে, তাই না? আপনারা যে কমেন্ট করেছেন, আপনারা কি হাইফেন দিয়েছেন? দেন নেই. হাইফেন না দিলে কি আনসার হবে? হবে না. হাইফেনেটেড শব্দ হাইফেন না দিলে আনসার কারেক্ট হবে না. আপনারা যারা অনেকে মেটা অ্যানালাইসিস কমেন্ট করেছেন, কেউ তো হাইফেন দেন নাই. লেখার সময় যদি হাইফেনটা মিস হয়, you will not get any marks. Right? Always follow exactly how it is written in the passage. Otherwise একটা মার্কস, শুধু শুধু একটা মার্কস, মানে রাইট আনসারটাও আপনি হারাচ্ছেন. তাহলে আমরা এখানে 12 নম্বরের উত্তর দিচ্ছি মেটা অ্যানালাইসিস. এটা হচ্ছে আমাদের রেজাল্ট নিয়ে প্রশ্ন. নেক্সট প্রশ্নটা হচ্ছে ফ্ল নিয়ে, অসুবিধা বা প্রবলেমস নিয়ে. কি প্রবলেমস দেখেন তো? দ্য ড্যাশ বিটুইন ডিফারেন্ট টেস্ট রেজাল্টস ওয়াজ পুট ডাউন টু দ্য ফ্যাক্ট দ্যাট স্যাম্পল গ্রুপস ওয়ার নট, এটা 14 নম্বর প্রশ্ন, ওয়াজ নট ড্যাশ. তাহলে স্যাম্পল গ্রুপসগুলো ছিল না, কি ছিল না? স্যাম্পল গ্রুপগুলো কেমন ছিল না, এটা হচ্ছে একটা প্রশ্ন. আর দ্য ড্যাশ বিটুইন ডিফারেন্ট টেস্ট রেজাল্টস ওয়াজ পুট ডাউন টু দ্য ফ্যাক্ট, দ্য ড্যাশ বিটুইন ডিফারেন্ট টেস্ট রেজাল্ট, দ্য ড্যাশ এইখানে কি হবে? টেস্ট, বিভিন্ন টেস্ট রেজাল্টের মধ্যে কি করা হয়েছে? দেখি আমরা. Yet some parapsychologists, তারা কি করেছে? Remain disturbed by the lack of consistency. তাহলে কিছু কিছু সাইকোলজিস্টরা এর পরেও তারা কিন্তু বিরক্ত ছিল কি নিয়ে? The lack of consistency between individual Gansfield studies. প্রশ্ন করা হয়েছিল between different test results, এইটার মধ্যে the dash between different test results, তাই না? The dash between different test results. তাহলে এখানে কি বলেছে? The lack of consistency between individual Gansfield study. Gansfield study মানে তো টেস্ট রেজাল্ট, তাই না? টেস্ট. আচ্ছা, তাহলে কি হবে এখানে? The dash কি হতে পারে? The dash between different test results কি হবে দেখি, আপনারা একটু কমেন্টে লেখেন. Defenders of telepathy point out that, এটা কিন্তু আপনারা চাইলে রাইটিং এ কপি করতে পারেন. Defenders of dash, টেলিপ্যাথির জায়গায় আপনারা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন. ধরেন আপনাকে প্রশ্ন দেওয়া হয়েছে, should we limit the amount of salary CEOs get, একটা প্রশ্ন করা হলো. তো সেটাকে আপনি কি করতে পারেন? লিখতে পারেন যে ডিফেন্ডার্স অফ হাই পেইং CEOs say that, অথবা we should ban Facebook, do you agree or disagree? তখন আপনি বলতে পারেন যে ডিফেন্ডার্স অফ সোশ্যাল মিডিয়া অথবা ডিফেন্ডার্স অফ দ্য ফ্রিডম অফ স্পিচ সে দ্যাট. এইভাবে কিন্তু সেন্টেন্সটাকে স্টার্ট করা যায়, তাই না? রাইটিং এর একটু কথা বলে ফেললাম আপনাদের সাথে. আচ্ছা, তাহলে এখানে যে কথাটা বলছে ডিফেন্ডার্স অফ টেলিপ্যাথি পয়েন্ট আউট, তাহলে এখানে কি বলছে? প্রশ্নটা ছিল দ্য কোশ্চেন ওয়াজ ড্যাশ বিটুইন ডিফারেন্ট টেস্ট রেজাল্ট. এখানে বলছে দ্য ল্যাক অফ কনসিস্টেন্সি বিটুইন ইন্ডিভিজুয়াল গ্যান্সফিল্ড স্টাডিজ. তাহলে আমার কারেক্ট আনসার হবে ল্যাক অফ কনসিস্টেন্সি. শুধু কনসিস্টেন্সি লিখলে কিন্তু রাইট আনসার হবে না. ল্যাক অফ কনসিস্টেন্সি মানে কনসিস্টেন্সি নাই, আর শুধু কনসিস্টেন্সি মানে তো কনসিস্টেন্সি আছে.
দুটার মিনিং টোটালি ডিফারেন্ট। ওকে, ল্যাক অফ কনসিস্টেন্সি ৩টা ওয়ার্ড লেখা যাবে এখানে। তাহলে রাইট আনসার আমাদের এখানে কি হবে? ল্যাক অফ কনসিস্টেন্সি। ল্যাক ল্যাক অফ কনসিস্টেন্সি, তাই না? বানানটা দেখে আসি। TEN, রাইট? টেন্সি, রাইট? জানি, তারপরেও আবার চেক করে নিলাম। তাহলে কি বলছে যে একটা হচ্ছে ল্যাক অফ কনসিস্টেন্সি। ওকে, স্যাম্পল গ্রুপস ওয়ার নট ড্যাশ। স্যাম্পল গ্রুপগুলো কেমন ছিল না? দেখেন তো স্যাম্পল গ্রুপ নিয়ে কোথায় কথা আছে? লার্জ স্যাম্পলস, তাই না? আচ্ছা, এখানে কি লিখছে তাহলে দেখি যে ডিফেন্ডার্স অফ টেলিপ্যাথি পয়েন্ট আউট দ্যাট, টেলিপ্যাথির ডিফেন্ডাররা বলতেছে যে demanding impressive evidence from every study ignores the basic statistical fact. It takes large samples to detect small effects. Right. স্মল এফেক্ট বুঝতে হলে অনেক বড় স্যাম্পল লাগে, মানে অনেক মানুষের উপরে গবেষণা করলে আপনি ছোট একটা এফেক্ট খুঁজে পাবেন। If, as current results suggest, telepathy produces hit rate only marginally above 25% expected by chance, it's unlikely to be detected by a typical Gansfield study involving around 40 people. তো বলতেছে যে চান্স, ধরেন আমি বললাম যে আপনি আজকে কালো জামা পরে আছেন, যারা দেখতেছেন, সাপোজ একজন স্পেসিফিককে বললাম যে আপনি আজকে কালো ড্রেস পরে আছেন, আমার রাইট হওয়ার চান্স কতটুকু? র্যান্ডমলি আমি বলছি, কোনো কিছু না জেনে, তারপরেও আমার আনসারটা বা আমার কথাটা রাইট হওয়ার চান্স হচ্ছে 25%। তাহলে এখানে বলতেছে যে যদি 25%-এর চেয়ে বেশি হয় অ্যাকুরেসিটা, তাহলে বুঝতে হবে যে এটা বাই চান্স হচ্ছে না, এখানে কোনো একটা কিছু টেলিপ্যাথি হইতেছে। ওকে, এখন গ্যান্সফিল্ড স্টাডিতে যেটা দেখা গেছে যে তাদের রেজাল্টটা 25% থেকে সামান্য একটু বেশি। এই জন্য অনেক প্যারাসাইকোলজিস্টরা বলতেছে যে এত অল্প ডিফারেন্স এটা তো হয় না, মানে মাত্র 25-এর থেকে হয়তো 1-2% বেশি। তো যারা এটা ডিফেন্ড যারা করতেছে এটাকে, তারা বলতেছে যে 25-এর চাইতে বেশি পার্সেন্টেজ যদি আমাকে বের করতে হয় তাহলে আমার অনেক বড় স্যাম্পল লাগবে। 40 জনের উপরে গবেষণা করে হবে না, আমার এখানে হয়তো 4 লক্ষ মানুষ লাগবে, তাহলে আমি আরো বেশি এটার ফলাফল অ্যাচিভ করতে পারবো। তো বলতেছে যে টিপিক্যাল গ্যানফিল্ড স্টাডিতে 40 জন লোক থাকে, এত অল্প লোক দিয়ে কি হবে না, এর থেকে বেশি পার্সেন্টেজ আসবে না। দ্য গ্রুপ ইজ জাস্ট নট বিগ এনাফ। এই স্যাম্পলটা আসলে বড় এনাফ না, নট বিগ এনাফ, আরো বড় স্যাম্পল লাগবে। Only when many studies are combined in a meta-analysis will the faint signal of telepathy really become apparent. That is what researchers do seem to be finding. তাহলে আমার লাস্ট কোশ্চেন যেটা ছিল যে স্যাম্পল গ্রুপস ওয়ার নট ড্যাশ, স্যাম্পল গ্রুপগুলো কি ছিল না? ওয়ার নট ড্যাশ, আনসার করেন। স্যাম্পল গ্রুপগুলো কি ছিল না? Big enough, exactly. Thank you, and thank you so much. Exactly, right. তার মানে বিগ এনাফ ছিল না, নট ইট ওয়াজ নট বিগ এনাফ। ওরা বলতেছিল যে এত ছোট 40 জনের স্যাম্পল দিয়ে এর থেকে বেটার রেজাল্ট আনা সম্ভব না। আপনারা যারা সন্দেহ করতেছেন, আপনাদের সন্দেহ দূর করতে হলে আমাকে কি করতে হবে? অনেকগুলো ছোট ছোট স্টাডি করে সেই ছোট ছোট স্টাডিগুলোকে একসাথে করে মেটা অ্যানালাইসিস করতে হবে। তাহলে গিয়ে আমরা বুঝতে পারবো যে এফেক্ট আছে কিনা, টেলিপ্যাথি বলতে আসলেই কিছু আছে কিনা। আপনারা কি আসলে টেলিপ্যাথিতে বিশ্বাস করেন? আপনারা একটু কমেন্টে লেখেন তো দেখি যে টেলিপ্যাথি বলতে আপনারা, do you guys really believe in telepathy? I do. Personally, I think telepathy is real. Uh, I think it is. We don't understand it yet, but probably telepathy আছে। সিক্স সেন্স বলতে আমরা যেটা বলি না, সিক্স সেন্স কাজ করে, এটা একটা টেলিপ্যাথিক ব্যাপার। আমার কাছে মনে হয় যে টেলিপ্যাথি আছে। আপনাদের কি মনে হয়? একটু কমেন্টে লেখেন, আপনাদের ব্যাপারটা শুনি। রাইট? তাহলে ওরা বলতেছে যে টেলিপ্যাথিকে ধরতে হলে আমাদেরকে অনেক বড় স্যাম্পল লাগবে। রাইট? হোয়াট ডু ইউ থিংক? ইজ টেলিপ্যাথি রিয়েল, নট রিয়েল? যদি রিয়েল হয় ইয়েস লেখেন, যদি মনে হয় যে রিয়েল না তাহলে নো লেখেন। তাহলে বুঝবো যে রিয়েল নাকি রিয়েল না। দেখি কয়জন ইয়েস বলে, কয়জন নো বলে। রাইট ইট ইন দ্য কমেন্টস। অফকোর্স দেয়ার আর, আমার কাছে তো মনে হয় যে ডেফিনেটলি রিয়েল। আসলে দুনিয়াতে কত কিছু আছে, তাই না? আজ থেকে মানে কয়েকশো বছর আগে
আমরা তো ভাইরাস ব্যাকটেরিয়া বলতে কিছু আছে তাও জানতাম না। তাই না? We had no idea that there are viruses, bacteria. No idea, right? So many new things were discovered in past few hundred years, especially in medicine, আমাদের হিউম্যান বডি। তো ব্রেইন ফাংশন নিয়ে তো আমাদের আন্ডারস্ট্যান্ডিং খুব ডিপে এখনো যায় নাই। তো আই থিংক ইট ইজ ভেরি মাচ রিয়াল। স্পেশালি যেভাবে আমার আম্মা আগে থেকে বুঝে ফেলে যে আমি কোন তরকারি খাইতে চাচ্ছি। দিস ইজ অ্যাবসোলিউটলি রিয়াল। তো আম্মাকে নিয়ে যদি জ্ঞানসুল স্টাডি হয় আমার মনে হয় যে there will be definitive proof that telepathy exists. Right? Uh, so let's talk about vocab recap. All right, let's see আপনাদের vocabulary গুলো মনে আছে কিনা যেগুলো আমরা করেছিলাম। রাইট, আজকে এখানে অনেক সুন্দর সুন্দর ভোকাবুলারি ছিল এবং খুব সুন্দর সুন্দর সেন্টেন্স স্ট্রাকচার ছিল। হোপফুলি আপনাদের মনে আছে যে আমরা কি কি পড়েছি। নাম্বার 1, ব্রিঙ্ক অফ কোল্যাপস। লিখে ফেলেন, রাইট ইন দ্য কমেন্ট, ব্রিঙ্ক অফ কোল্যাপস, হোয়াট ডাজ ইট মিন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই সুন্দর একটা এক্সপ্রেশন। চাইলে এটা আমরা আমাদের রাইটিং ইউজ করতে পারি, আমাদের স্পিকিং ইউজ করতে পারি। সামথিং ইজ at the brink of collapse. Brink of collapse. What does it mean? দেখি আপনারা কি লিখেছেন। এজ, এজ মানে একদম কিনারে চলে আসা, ধ্বংসের মুখে চলে আসা। রাইট, ধ্বংসের কাছাকাছি চলে আসা, ডিস্ট্রয় হয়ে যাওয়ার মতো অবস্থায় আছে। রাইট, ব্রিঙ্ক অফ কোল্যাপস মানে হচ্ছে একেবারে ধ্বংসের কাছাকাছি চলে আসা। রাইট, ব্রিঙ্ক অফ কোল্যাপস। নেক্সট ওয়ান, স্কেপটিক। হোয়াট ডাজ ইট মিন? স্কেপটিক, ওখানে একটা কথা বলছিল, স্কেপটিক্স অ্যান্ড অ্যাডভোকেটস অ্যালাইক, দুজনই। এগুলো আপনাদের রাইটিং আনতে হবে, এই ধরনের কথাগুলো। স্কেপটিক অ্যান্ড অ্যাডভোকেটস লাইক, একটা কিছু তারা এগ্রি করছে। হোয়াট ডু ইউ থিঙ্ক? স্কেপটিক মানে কি? স্কেপটিক, রাইট, যে সন্দেহ করে, তাই না? যে সমালোচনা করে, যে সন্দেহ করে। স্কেপটিসিজম মানে সন্দেহ, সন্দেহকারী যে সে, তাকে বলা হয় স্কেপটিক। অ্যাবসলিউটলি কারেক্ট, অ্যাবসলিউটলি স্কেপটিক। আর আরেকটা আছে ক্রিটিক। একটা হচ্ছে স্কেপটিক, সন্দেহ করে, আরেকটা হচ্ছে ক্রিটিক, যেটা হচ্ছে নিন্দা করে। ক্রিটিসিজম, ক্রিটিসিজম মানে নিন্দা করা, যে নিন্দা করে সে ক্রিটিক। আর স্কেপটিসিজম মানে সন্দেহ করা, যে সন্দেহ করে সে স্কেপটিক। ওকে, আচ্ছা। তারপরে সোয়াম্পড বাই, সোয়াম্পড বাই, সোয়াম্প মানে হলো ছোট পানির ডোবা, এগুলোকে বলা হয় সোয়াম্প। তো অনেক সময় যেটা হয়, বৃষ্টি টিষ্টি হলে পানি উপচে পড়ে না, পুকুরের পানি উপচে পড়ে, সে পাশে ডুবে যায়। ওখান থেকে এই এক্সপ্রেশনটা এসেছে, সোয়াম্পড বাই। এর মানে হলো কোনো কিছুকে ভাসিয়ে ফেলা, ডুবিয়ে ফেলা। তো আমরা ইউজুয়ালি কাজের ক্ষেত্রে বা এরকম কিছু, কোনো কিছুর প্রেসারে আছি, এসব ক্ষেত্রে আমরা বলি যে সোয়াম্পড বাই। আই এম সোয়াম্পড বাই মাই ওয়ার্কলোড, বা আই এম সোয়াম্পড বাই মাই রেসপন্সিবিলিটিস। এখানে বলেছিল যে আবার ব্রেন অ্যাক্টিভিটির কারণে ওই সিগন্যালগুলো সোয়াম্পড বাই হয়ে যায়, মানে একদম ভেসে যায়, ওগুলোকে আমরা নোটিস করতে পারি না। তাহলে সোয়াম্পড বাই মানে কোনো কিছু ডুবে যাওয়া, ভেসে যাওয়া বা প্রেসারে পড়া। পায়োনিয়ার শব্দটার মানে কি? হোয়াট ডাজ ইট মিন? পায়োনিয়ার বানানটা দেখেন, পায়োনিয়ার। সোয়াম্পড, শুধু সোয়াম্পড বললে বিজি হবে, রাইট? যদি আমি বলি শুধু আই এম সোয়াম্পড, মানে আই এম বিজি, রাইট? সো পায়োনিয়ার, হোয়াট ডাজ ইট মিন? পায়োনিয়ার, পায়োনিয়ার যে কোনো কিছু ফার্স্ট টাইম শুরু করে, তাই না? সামথিং দ্যাট ইউ স্টার্ট ফর দ্য ফার্স্ট টাইম, দ্যাট ইজ পায়োনিয়ার। যেমন কোনো একজন সায়েন্টিস্ট, সে তার ওই ফিল্ডটা ফার্স্ট টাইম স্টার্ট করেছে, তখন আমরা বলি হি ইজ দ্য পায়োনিয়ার অফ দিস ফিল্ড। ওকে, সো পায়োনিয়ার মানে হচ্ছে কোনো কিছুর জনক। ইমপ্লিকেশন, ইমপ্লিকেশন, ইমপ্লিকেট থেকে ইমপ্লিকেশন। ইমপ্লিকেশন মানে হচ্ছে এটার প্রভাব বা এটার এফেক্ট, এফেক্ট বা প্রভাবটাকে বলা হয় ইমপ্লিকেশন। রাইট, গ্রেট। তাহলে ব্রিঙ্ক অফ কোলাপস মানে ধ্বংসের মুখে থাকা, ব্রিঙ্ক অফ কোলাপস, স্কেপটিক সন্দেহকারী, সোয়াম্পড বাই প্রেসারে পড়া, পায়োনিয়ার অগ্রদূত বা যে প্রথমে আসছে, প্রথমে কিছু করেছে। ইমপ্লিকেশন মানে হচ্ছে এফেক্ট। ওভারলুক মানে কি? হোয়াট ডাজ ইট মিন? ওভারলুক, এটা কিন্তু খুবই কমন একটা শব্দ এবং ইউ ক্যান ইউজ ইট, ইটস এ ভেরি ভার্সেটাইল ওয়ার্ড। ইউ ক্যান ইউজ ইট ইন ইউর স্পিকিং, ইউর রাইটিং, অ্যান্ড ইউ মাইট ইভেন ফাইন্ড ইট ইন ইউর লিসনিং। সো ওভারলুক, কোনো কিছুকে
ওভারলুক করা কি লিখেছেন দেখি কমেন্টে লেখেন একটু সবাই। ওভারলুক, হোয়াট ডাজ ইট মিন? ইয়েস, এক্সাক্টলি। ওভারলুক মানে হচ্ছে টু ইগনোর সামথিং, কোনো কিছুকে ভুলে যাওয়া বা কোনো কিছুকে না দেখা, ইগনোর করা, রাইট? ওভারলুক, অ্যাবসলিউটলি কারেক্ট। আউটরাইট ফ্রড, আউটরাইট মানে হলো সম্পূর্ণ, কমপ্লিটলি। ফ্রড মানে হচ্ছে ভুয়া কোনো কিছু করা। আউটরাইট ফ্রড মানে কমপ্লিট ফ্রড, কমপ্লিটলি ফ্রড করা, ধোঁকা দেওয়া, ধোঁকাবাজি করা। কম্পেলিং, কম্পেল শব্দটার সাথে আইএনজি আছে, কন্টিনিউয়াস টেন্স ছিল। কম্পেলিং, কম্পেল করা কাউকে। হোয়াট ডাজ ইট মিন? কম্পেল করা। This is also we use it in our writing all the time, especially in um, opinionated writing, strong opinion এর ক্ষেত্রে আমরা এটা ইউজ করি। compel, alright? I want to compel him, I want to compel you to do it. compel মানে আপনাকে পারসুয়েট করা। অনেকে মনে করে যে, অনেকে বলে যে compel মানে বাধ্য করা। এটা আমি প্রায় দেখি, অনেকে বলে compel মানে বাধ্য করা। আসলে বাধ্য না। আপনাকে মোটিভেট করে কোনো কিছু করানো, পারসুয়েট করা, এটাকে বলে compel। যেমন ধরেন আপনি একটা রেস্টুরেন্টে গেলেন, বার্গার অর্ডার করলেন। তখন দেখবেন যে তারা আপনাকে কি বলে যে, "স্যার কোনো ড্রিংকস দিব? বা ম্যাম সাথে কি কোনো একটা আইসক্রিম দিব? আমাদের আইসক্রিমগুলো ট্রাই করে দেখতে পারেন।" মানে আপনাকে আরেকটা কিছু কেনার জন্য কি করে? একটু ইন্সপায়ার করে, একটু পারসুয়েট করে, একটু মোটিভেট করে। এইটাকে বলা হয় কম্পেল করা। কম্পেলিং মানে কোনো কিছু দেখে একটু আগ্রহী হওয়া বা অনুপ্রাণিত হওয়া। মার্জিনালি মানে সামান্য। মার্জিনালি মানে ভেরি লিটল, সামান্য। আর ফেইন্ট মানে খুবই হালকা। ওই যে বলছিল যে ফেইন্ট সিগন্যাল, তাই না? ফেইন্ট সিগন্যাল, খুব হালকা সিগন্যাল। সো টেবল ইজ আ ভেরি ইজি টপিক। ১০ মার্কস ছিল একটা টেবিলে, and whenever you have a table you usually get 5 to 6 marks, 7 marks, sometimes in this case 10 marks. So it's a very common question এক্সামে on a very regular basis আসতেছে এবং very easy one. সব প্রশ্ন ডিফিকাল্ট হবে না। We have another easy question type and that is a flow chart. Um, এটাও fill in the blanks টাইপের, বাট বেশ সহজ একটা কোশ্চেন টাইপ, সিকোয়েন্স মেনটেন করে আসে। ইটস ভেরি ইজি টু ডু অ্যান্ড ইউ অলসো গেট ইট ফ্রম লাইক ওয়ান প্যারাগ্রাফ। তো কিছু কিছু কোশ্চেন টাইপ আছে যেগুলো ভেরি ইজি। ইজি কোশ্চেনগুলোতে আপনাকে ফুল মার্কস পাওয়ার চেষ্টা করতে হবে। আপনারা যেমন দেখেন ইজি কোশ্চেন দেখে আপনারা কিন্তু খুব দ্রুত আনসার লিখে ফেলতে পারছিলেন, ধরে ফেলতে পারছিলেন। তো দিস ইজ এ গুড থিং। ৪০ টা প্রশ্ন থাকবে পরীক্ষাতে, ৪০ টাই তো ডিফিকাল্ট থাকবে না। আপনারা ধরে রাখেন যে ৪০ টার মধ্যে ডিফিকাল্ট কোশ্চেন থাকবে ১২ টা ১৫ টা ম্যাক্সিমাম। ১২টা থেকে ১৫টা প্রশ্ন ডিফিকাল্ট থাকবে। আর বাকি প্রশ্নগুলো এইরকম একদম obvious ইজি আনসার। ঠিক আছে? কঠিন প্রশ্নগুলোও আমরা করব। মোস্ট লাইকলি নেক্সট উইকে আমাদের আ কঠিন প্রশ্নের উইক যাবে। মানে ডিফিকাল্ট কোয়েশ্চেন যাবে আরকি। তো আপনারা বাসায় যেটা করবেন যে কোয়েশ্চেন টাইপ গুলো আমরা আলোচনা করতেছি এভরি ক্লাস, এই কোয়েশ্চেন টাইপ গুলো কেমব্রিজ ১০ থেকে ১৮, কেমব্রিজ অফিসিয়াল গাইড এবং ব্যারন্স এর বইটাও আপনারা পড়তে পারেন। ব্যারন্স এর IELTS এর যে বইটা আছে, আমার এখানে আছে বইটা। একটু মোটা একটা বই, বাট ইট ইস অলসো ওয়ার্থ লুকিং এট। হাউএভার, ফার্স্ট ইউ হ্যাভ টু কমপ্লিট কেমব্রিজ সিরিজ ১০ থেকে ১৮ এবং যদি ১৯ বের হয় ১৯, ২০ বের হয় ২০, যা, যা আছে সব কমপ্লিট করতে হবে। ওয়ান্স ইউ আর ডান উইথ দ্যাট, দেন ইউ ক্যান মুভ টু আদার কোয়েশ্চেন টাইপস। ওকে? থ্যাংক ইউ সো মাচ ফর ইউর পার্টিসিপেশন। আজকে আপনাদের পার্টিসিপেশন দারুণ ছিল। স্পেশালি খুব ভাল লাগছে বিকজ সবাই খুব রাইট আনসার দিচ্ছিল। সো ইট ইস অলওয়েজ good to see you guys enthusiastically typing the right answers. এক্সামেও এরকমই প্রশ্ন আসবে। So nothing to worry. However, vocabulary তে আপনাদের কিন্তু অনেক weakness আছে, that I can feel. A lot of you guys struggle with vocabulary and reading in a sense when you boil it down to its minute pieces. I would say reading is a very exceptional part of it, integral part of the reading test. All right? সো ভোকাবুলারিটা আমাদেরকে কি করতে হবে? আম প্রত্যেকটা প্যাসেজ থেকে আমরা যে নতুন শব্দগুলো শিখতেছি, সেই শব্দগুলোকে আ আলাদা আপনারা এটা নোটে রাখতে পারেন। যেমন আমি এখানে ভোকাব রিক্যাপ করতেছি প্রত্যেকটা ক্লাসে। তাহলে আপনারা এই রিক্যাপের শব্দগুলাই কি করতে পারেন? আবার একটু বাসায় দেখে নিলেন, প্রত্যেকটা একটা খাতা রাখলেন। ঠিক আছে? অথবা প্রত্যেকটা ক্লাসের শেষে ভোকাব রিক্যাপের একটা স্ক্রিনশট রাখলেন। সেটাকে আপনারা আ ফ্রি টাইমে একটু দেখে নিলেন। বাট ভোকাবুলারি শেখার এবং ভোকাবুলারি মনে রাখার একটা টিপস যদি আমি আপনাদেরকে বলি, জাস্ট ওয়ান সেন্টেন্সে, দ্যাট ইজ ইউজ দ্য ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ লার্নড। আপনি যে নতুন শব্দটা শিখেছেন, এটা আপনি আপনার রেগুলার কনভারসেশনে আপনার লেখায়
আনেন। আপনাকে বলতে হবে, লিখতে হবে এই সেম ওয়ার্ডটা। আপনি আজকে কিছু নতুন শব্দ শিখেছেন, আপনার টার্গেট হবে কালকে আমি এই শব্দগুলা ইউজ করব। আজকে আমি যেগুলো শিখেছি I conquer with you, I agree with you না বলে I conquer with you বলব। ঠিক আছে? I advocate this বলব। I support it না বলে I advocate this। ঠিক আছে? I am a bit skeptic about it। আমার এই ব্যাপারে একটু সন্দেহ আছে। এগুলোকে আমরা পারি না আমাদের রেগুলার কনভারসেশনে, অফিসের বিভিন্ন মেইলে, নিজেদের অফিসের কলিগের সাথে কথাবার্তা এগুলোকে আমরা ঢুকাতে পারি না? পারি। So, whenever you learn some new words, try to incorporate it in your speaking, incorporate it in your email, in your report, in your study material. যখন আপনি একটা সেম ওয়ার্ড একটু ইউজ করবেন, দেখবেন অটোমেটিক্যালি এটা আপনার মাথায় আছে। যদি ইউজ না করেন, you will forget it for sure. No doubt. Alright? এখানে একটা ছোট্ট জিনিস আপনাদেরকে একটু বলি রিলেটেড। Um, those of you who are Muslims, so those একজন companion, one of the companions of Prophet, uh, প্রফেট মোহাম্মদ, হ্যাঁ, তার অনেক আম হাদিস আছে। হ্যাঁ? There are different advices, hadiths or advices. He has many advices for people with what we should follow. So one of the companions once asked the Prophet that how can I remember all these advices, all the hadiths and everything? And his reply was that you should follow them. If you follow the advice day to day life, in your day to day life, every day, you will remember it. If you don't follow it, you will forget it. Very simple. তাই না? তো ছোট, ছোট অনেক ব্যাপার আছে না যে ডান পা দিয়ে বের হইতে হবে বা বাম পা দিয়ে ঢুকতে হবে। এরকম নিয়ম আছে মসজিদে ঢুকা, বাসায় ঢুকা, জুতা পরার ক্ষেত্রে এরকম নিয়ম কানুন আছে ছোট, ছোট। অ্যাডভাইস আছে। সো ইফ ইউ ফলো দেম রেগুলার ডে টু ডে লাইফ এ আপনি ডান পা দিয়ে বের হন অথবা ডান পা দিয়ে জুতা পরেন। এভাবে যদি আপনি এগুলো ফলো করেন, ইউ উইল রিমেম্বার ইট। ফলো যেগুলো করেন না সেগুলা মনে থাকে না। তাই না? Very simple. So vocabulary, when you learn something, anything, vocabulary or any other skill, if you use it regularly, মনে থাকবে। Don't use it, you'll forget it. Right? Pretty simple. বানানের মতো। So thank you so much. Have a wonderful night and have a wonderful day tomorrow. দেখা হবে আপনাদের সাথে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। Thank you for your participation. আল্লাহ হাফেজ। যদি কোনো প্রশ্ন থাকে, contact me, do talk to me। আগামীকালকে হোয়াটসঅ্যাপ করবেন। I'll talk to you. আল্লাহ হাফেজ।